যুগের সাথে তাল মিলিয়ে আমরা অনেক কিছু শিখে গেছি আমরা কাজকে কীভাবে গুছিয়ে রাখা যায়, কীভাবে সংক্ষেপ করার জন্য কীভাবে এগিয়ে রাখা যায়, এবং কাজের আগে কীভাবে তাড়াহুড়া করে আমরা জিনিসগুলি তৈরি করে খেয়ে নিতে পারি। তো সেই জন্য এখানে আমি কিছু রমজানের আগে কিছু পুলি পিঠা বানিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম। সে পুরো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন, দেশ বিদেশে যেখান থেকে বসে এই মুহূর্তে দেখতেছেন, সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য ফুলি পিঠার রেসিপিটা শেয়ার করতেছি। দেখতেছেন সবাই দেখেন বিসমিল্লাহ করে। এখানে আমি কিছু নারকেল নিচ্ছি। প্রথমে এগুলি কোরানো নারকেল আমার বাসায় ফ্রোজেন করা ছিল। এখান থেকে আমি আমার পরিমাণ মতো কিছু নারকেল নিয়ে নিচ্ছি। নারকেলগুলি নিয়ে এগুলিকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে এলাচির মুখগুলি একটু ভেঙে দিচ্ছি, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছু লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে যে পাটালি গুড় বলি বা এগুলি আমরা খেজুর শাকমিটা বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায়। আপনারা যদি হাতের কাছে থাকে তাহলে লিকুইডটাও দিতে পারেন, খেজুরের গুড়। তো হাত দিয়ে একটু কষলিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের কাজের সুবিধার্থে। এখন আর একটু মিষ্টি, ফিরা খাই মিঠার বলে সে একটা প্রবাদ আছে, একটু কম মিষ্টি হলে ভালো লাগবে না। আমি আর একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য, মিষ্টিটা বাড়ানোর জন্য। মিষ্টিটা আসলে সম্পূর্ণ নির্ভরশীল যার যার রুচির উপরে। যদি আপনারা আরও কম খেতে চান কম দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা একটু বেশি হলে পিঠাগুলি খেতে অনেক বেশি ভালো লাগে। তো ফুলি পিঠাটা বানানোর জন্য একটা আটা করে নিতে হবে চাউলের গুঁড়া। সেটা করার জন্য এখানে আমি পরিমাণ মতো একটু পানি চুলায় বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে পানির মধ্যে একটু লবণ এবং সামান্য পরিমাণ তেলটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার আটার ডোটা অনেক বেশি মানে হাতে লাগবে না, তেল হয়ে যাবে। এদিকে আমার নারকেলের জিলাপ বা নারকেলের ফুড যেটা বলেন, ওইখানে আমি স্বাদটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছু পরিমাণ দুধের গুঁড়া। এই দুধের গুঁড়োটা দেওয়াতে আমার বাইন্ডিংটা ভালো আসছে, আর আমার ওই নারকেলের জিলাপগুলি খেতে অনেক বেশি ভালো লাগবে। এদিকে আমার পানিগুলি ফুটে গেছে, ওখানে আমি দিয়ে দিলাম আগে থেকে রেডি করে চেলে রাখা চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়া কিন্তু আমার ঘরে তৈরি না, এগুলি আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি। আমি আটার সাথে সকালবেলা যে রুটি করে খাই ওটার সাথে আমি অর্ধেক চাউলের গুঁড়ো অর্ধেক আটার গুঁড়ো দিয়ে মিক্স করে খাই। সেইখান থেকে আমি আলাদা আলাদা রাখি। কখনো যদি চাউলের কোনো পিঠা চিড়ে খেতে হয় তো চাউলের গুঁড়ো, তাহলে এই গুঁড়োগুলো দিয়ে খাই। চাউলের গুঁড়োর আটার ডোটা হয়ে গেছে, এখন এটাকে ভালোভাবে মথে তারপর রুটি করে নিতে হবে। আমি যখন ফুলি পিঠা বানানোর জন্য এখানে ডোটা তৈরি করেছি। তো এখান থেকে এরকম রুটি করে নিয়ে ওইখান থেকে প্রথম ধাপটা আপনাদেরকে সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে একটা গ্লাসের সাহায্যে, এরকম একটা ছোট গ্লাসের সাহায্যে, বা আপনারা ইচ্ছেগুলো আরও বড় গ্লাসও নিতে পারেন, ছোট ছোট লেচি কেটে নিতে পারেন। এই যে আমার ছোট ছোট লেচিগুলি এসে, এগুলি একদম সংক্ষেপ, তাহলে আপনার ফুলি পিঠাটা দেখতে সুন্দর হবে আর বেকাতারা হবে না, একদম সংক্ষেপ। অনেকে ফুইটার শ্বাসটা ব্যবহার করেন, হাতের কাছে থাকলে আপনারা ব্যবহার করতে পারেন। যদি হাতের কাছে ফুইটার শ্বাস বা কোনো কিছু না থাকে তাহলে এভাবে অনায়াসে পিঠাগুলি বানিয়ে নিতে পারবেন, একদম সুন্দর হবে, কোনো আঁকা জোকা বা বেশ কম হবে না। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলি বানানো শুরু করে দিলাম। তো আপনাদেরকে প্রথম পিঠাটা বানানো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমাকে আমার হেল্পিং হ্যান্ডে যথেষ্ট সাহায্য করতেছে, রুটগুলি করে দিতেছে, আমি বানাচ্ছি। তো এই যে পিঠাগুলি মাঝখানে নারকেলের ফুড দিয়ে বা জিলাপ দিয়ে তারপরে এভাবে মুখটা মেরে দিচ্ছি ভালোভাবে হাতের সাহায্যে, আঙুল দিয়ে চেপে এভাবে ভালোভাবে হাতের সাহায্যে চেপে দিবেন আঙুলের আগা দিয়ে। তাহলে আর পিঠাগুলি ভাজি করার সময় খুলে যাবে না। এটা একটু সাবধানে করতে হয়, এটা সাবধানে না করলে কিন্তু পিঠাগুলি পরে তেলে দিলে সবগুলি খুলে আসবে। তো সংক্ষেপে করার জন্য এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে দেখালাম। এভাবে এখন আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। একেবারে সংক্ষেপ, কারণ ঝামেলা এখন আর ভালো লাগে না। সংক্ষেপে কীভাবে করা যায় সেই চেষ্টা সর্বদা করে থাকি। তো এই যে চামচের সাহায্যে এখন সামান্য পরিমাণ পুর দিয়ে দিলাম এখানে রোটের এক সাইডে দিয়ে, এরকম একটা কাপ, গ্লাস বা পেয়ালার সাহায্যে, একটু ধারালো গ্লাস বা পেয়ালার সাহায্যে এভাবে আপনারা কেটে নিতে পারেন। এটা এই পিঠাগুলি এখন আমি আরেকটু বড় বড় বানালাম, কারণ এটা একটা পেয়ালার মুখ দিয়ে কেটে নিলাম, ছোট্ট পেয়ালা। তো এটা আরেকটু বড় করে বানালাম, একদম চন্দ্রপুলি পিঠা। দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে নিতে পারবেন এভাবে সংক্ষেপে। আমি আমার হেল্পিং হ্যান্ড করে দেখিয়ে দিচ্ছি, ও বানাচ্ছে, ওর অনেকগুলো রুট হয়ে গেছে, ওকে বানাচ্ছে। তো দেখিয়ে দিচ্ছি ও বানাচ্ছে একদম সংক্ষেপে। বলো যে এত সহজ, আমরা তো নারকেলের ডাগা কেটে তারপরে এই পিঠাগুলি বানাইতাম। আমরা যদি এইভাবে বানাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
তো আলহামদুলিল্লাহ ও বানাচ্ছে, আমিও বানাচ্ছি, দুজনে মিলে তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম। এভাবে এগুলি আরেকটু বড় হয়েছে, এগুলি দেখতে আরও আগেরগুলি থেকে আরেকটু পরিমাণ বড় হয়েছে। এখন আমি আরেকটা রোট নিয়ে অন্যভাবে দেখাচ্ছি। একই নারকেলের জিলাপ দিয়ে বা ফুড দিয়ে আমি কয়েক রকমের ডিজাইন করে দেখাচ্ছি, হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন। তো এগুলি বানাচ্ছি আমি আসলে আমি চাচ্ছি দুধের মধ্যে যে চুষি পিঠার মতন করে নারকেল চুষি পিঠা বা নারকেলের জিলাপ দিয়ে ফুলি জুসি দিয়ে পিঠা দিয়ে চুষি পিঠা বানাবো। সেই জন্য এটা আরও সংক্ষেপ করে দেখাচ্ছি, আপনাদেরকে দেখে বুঝতে পারবেন। এগুলি আসলে দেখে বুঝে নিতে হয়, সব কিছু তো বলে বোঝানো সম্ভব না, তো আপনারা অনেকটা দেখেও বুঝতে পারবেন। তো এই যে হাতের সাহায্যে এক সাইডে মেরে দিয়ে হাত দিয়ে চিপে চিপে দিচ্ছি যেন ফুলগুলি বাইরে হয়ে না আসে। তো সবগুলি ফুল এভাবে দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখে বুঝতে পারবেন কত সংক্ষেপে পিঠাগুলি বানানো। আসলে আমরা অনেক কিছু একটু যদি মাথা খাটাই তাহলে অনেকভাবে সংক্ষেপে বানানো যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। পরিবারের সবার সাথে শেয়ার করতে পারি, খাওয়াতে পারি। যে কোনো অনুষ্ঠান পার্বণ হলে একটু আগে যদি বানিয়ে রাখি তাহলে ফ্রিজ আছে এখন সংক্ষেপ, তাহলে ঝামেলা হয় না। অনেক রকম পিঠা বানিয়ে আমরা ফ্রিজে সংরক্ষণ করে সময় মতো বাইর করে শুধু জাস্ট তৈরি করে রেডি করে সামনে পরিবেশন করা যায়। তো এই জন্য এইভাবে এইগুলি আমি সবগুলি বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আরেকটা ডিজাইনের নারকেল চুষি পিঠা বানানো দেখাচ্ছি। এই যে এটাকে এখন আমি একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি, কেটে নিয়ে ভাগ ভাগ করে দিচ্ছি, তাহলে আর ঝামেলা হবে না। এভাবে নারকেলের জিলাপগুলি হাতের সাহায্যে লম্বা লম্বা করে লিচি কেটে এখানে দিয়ে দিলাম। তো এক পাশ থেকে মুড়িয়ে অন্য পাশ দিয়ে মেরে দিচ্ছি যেন ফুলগুলি না বের হয়ে যায়। এখন এক সাইডে আমি সবগুলি তুলে রাখতেছি একটা প্লেটে, লম্বা লম্বা করে লিচি কেটে নিলাম। ব্যাস এখন এগুলি থেকে আমি একটা প্লেটের মধ্যে কেটে তারপর আপনাদের প্রথমে কিছু আটা বা চাউলের গুঁড়ো এখানে ছিটিয়ে দিলাম, দিয়ে এখন কেচির সাহায্যে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এগুলি আপনাদের রুচির উপরে নির্ভর করে, কারণ ছোটো করে নিতে পারেন আরও বড়ও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে এরকম ছোটো ছোটো সাইজ হলে চামচের একটা 4 চামচ করে খেতে অনেক বেশি সুবিধা, একটা উঠে রসের সাহায্যে অনেক বেশি সুন্দর হবে। তো এই কাজগুলি করতেছি। এখন এইদিকে আবার যাবার আমার ওয়াইফ আমাদের জন্য কিছু ঝাল নাস্তা দিয়ে গেছেন, কাবাব আর কি বলে আলুর চপ, ওগুলি দিয়ে গেলেন। তারপর ওগুলি খেলাম আমি আর আমার হেল্পিং হ্যান্ড। তারপরে এই যে আমার এগুলি কাটা শেষ, এক সাইডে রেখে দিলাম। এখন আরেক ডিজাইন করে বানাচ্ছি, এগুলি আরেকটু বড়। এগুলি অনেকটা আমাদের সেলফি পিঠা বানানোর মতন, সেলফি পিঠা বা মেরা পিঠার মতন দুই সাইডে একটু তুলে তারপরে এভাবে বানিয়ে দিলাম। এরপরে সবগুলি আমি ডিপে ফ্রিজে কিছু নর্মাল ফ্রিজে আমি একটু ফ্রোজেন ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিলাম, কারণ এগুলি একটু শক্ত হলে তারপরে এগুলিকে আমি একটা বক্সে রেখে দিতে আমার অনেক বেশি সুবিধা হবে। তো সেজন্য আমি সবগুলি ডিপে ফ্রিজে এবং নর্মাল ফ্রিজে যেবার জায়গায় করে একটু একটু করে রেখে দিলাম। এখন 1 থেকে 1.5 ঘন্টা পরে অপেক্ষা করব, তারপর আমি এই পিঠাগুলি বানিয়ে তারপরে কীভাবে প্রয়োজন করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যে দেখিয়ে দিলাম, নিলাম ফ্রিজ থেকে সবগুলো ফুলি পিঠা আমি ফ্রিজ থেকে বাইর করে নিয়ে আসলাম। এরপর একটা লম্বা বক্স নিয়ে নিলাম, যেভাবে রাখলে আমার সুবিধা হয় সেভাবে রাখার জন্য একটা বক্স নিয়ে নিলাম। নিয়ে ওখানে একটা পরিষ্কার পলিথিন বিছিয়ে দিয়ে এরপর একে একে প্রথমে আমি চন্দ্রফুলি পিঠাগুলি সাজিয়ে রাখতেছি। এটা রাখার সুবিধা যেভাবে রাখেন সুবিধা হয় ওইভাবে রাখবেন। প্রথমে আমি বড় পিঠাগুলি রাখলাম, বড় আকারের যে চন্দ্রফুলি পিঠাগুলি বানিয়েছি ওগুলি রাখলাম। এরপর আমি ছোট আকারের চন্দ্রফুলি পিঠাগুলি রাখবো। এখন একটা ফাটলে রাখা হয়ে গেলে আমি আরেকটা পলিথিন উপর দিয়ে দিলাম, দিয়ে এভাবে এরপর বাকি পিঠাগুলি রাখিয়ে দিচ্ছি। একের পর এক পিঠাগুলি যখন রাখা হবে ভাজা শুধু আমি পলিথিনটা দিয়ে দিব, তাহলে আর একটার সাথে একটা লেগে যাবে না। আর আমার যখন যতটুকু প্রয়োজন আমি অতটুকু পিঠা ওইখান থেকে নিয়ে তারপর তৈরি করে খেয়ে নিতে পারবো। তো এই যে হয়ে গেল, এখন এক সাইডে রাখা বাকি পিঠাগুলি আমি এভাবে রেখে দিলাম। এখন 2 দিন পর আপনাদের সাথে শেয়ার করতেছি এটা যে আমি
ফ্রোজেন করে রাখা যে বক্স করে রেখেছিলাম ওই পিঠাগুলি, চুষি পিঠাগুলি একটা আলাদা বক্সে করে রেখে দিয়েছিলাম। আমার ওই ভিডিওটা কোথায় জানি কেমন জানি স্কিপ হয়ে গেছে। তারপরে যে এভাবে বক্স করে রেখে দিয়েছিলাম, এরপরে দুধের মধ্যে গরম মশলা দিয়ে একটু চিনি দিয়ে এই পিঠাগুলি বানাবো। এখন এখানে দিয়ে দিচ্ছি দুধটা ফুটে ওঠার পরে পরিমাণ মতো চিনিও দিয়েছি, লবণও দিয়ে দিচ্ছি। এখন ফুটে ওঠার পরে আমি এই পিঠাগুলি দিয়ে দিলাম, যে চুষি পিঠা, নারকেলের জিলাপির চুষি পিঠা দিয়ে হাত দিয়ে একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ একটার সাথে একটা যেন না লেগে যায়। তারপর আলতো হাতে এগুলি নাড়বো। এখন আর স্বাদের জন্য এবং মিষ্টিটা বাড়ানোর জন্য আমি কিছু খেজুরি লিকুইড গুড় দিয়ে দিচ্ছি। খেজুরি লিকুইড গুড় দিলে আমার কাছে এই পিঠাগুলি কেন জানেন অনেক বেশি খেতে ভালো লাগে এবং কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো মাশাআল্লাহ আমার এই পিঠাগুলি রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে এটা ট্রান্সফার করে রাখতেছি, ঢেলে দিচ্ছি সবগুলো, কারণ ঠান্ডা হলে আর একটু খেতে ভালো লাগবে। সেই জন্য ওই পাতিলে রাখলে হয়তো এটা ছাক হয়ে যেতে পারে, সেই জন্য আর এটা চেষ্টা করবেন সবসময় একটু পাতলা রাখার জন্য, কারণ ঝরঝরে রাখতে হলে এই পিঠাগুলি সাধারণত একটু দুধ বাড়িয়ে দিতে হবে, পানি বাড়িয়ে দিতে হয়। পানি দিয়ে রান্না করলে আপনারা পানির এগুলি আবার আপনার খেজুরের রস দিয়েও রান্না করা যায়। এগুলি খেজুরের রস দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে দুধ ছিল, আমি হয়তো দুধ দিয়ে রান্না করে আপনাদের সাথে পায়েস করে পায়েসের মতো করে দেখাচ্ছি এই চষি পিঠাটা। আপনারা খেজুরের রস দিয়েও তৈরি করে খেয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? লাভলি ভিউয়ার, যদি ভালো লেগে যায় তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার রমজান আল্লাহ ভালো কাটুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুন এই দোয়া করি। তো সবাই সবার মা বাবার জন্য অনেক বেশি দোয়া করবেন। যাদের মা বাবা জীবিত আছে তারা তাদের মা বাবার জন্য অনেক বেশি দোয়া করবেন, আর যাদের মা বাবা জীবিত নেই, যারা কবর পাশে হয়ে গেছেন, তাদের সবার জন্য দুহাত তুলে সবসময় আল্লাহর কাছে এই রমজান মাসে অনেক বেশি ফরিয়াদ করবেন যেন আল্লাহ তাদেরকে কবর বেহেশতে নসিব করেন। কারণ কবরবাসী হয়েছেন ওনারা তো আমাদের দিকে তাকিয়েছেন, আমরা কি করি না করি। তো আর যার যার জায়গা থেকে আবাদত করার চেষ্টা করবেন, নামাজ কালাম পাশাপাশি কোরআন পড়ার চেষ্টা করবেন, নফল আবাদতগুলি করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহর সন্তান হিসেবে ওয়ারিশ হিসেবে মা বাবার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। তো এর থেকে বড় আর কিছু হতে পারে না। যদি পারেন তাদের নামে কোরআন খতম দিবেন, এতটুকু বললাম আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি সবাইকে।